নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গল্প নাকি সত্যি, সত্যি নাকি গল্প, এই প্রশ্ন আমাদের মাথার মধ্যে প্রায়ই ঘুরপাক খায়। অনেক সময় সত্যিও গল্প হয়ে যায়, আবার গল্পও সত্যি হয়ে যায়। এবার সত্যি নাকি গল্প, সেটা আপনারাই গল্প শুনে বিচার করবেন। আমাদের আজকের নিবেদন অনন্ত লীলা, গল্প নাকি সত্যি। দুর্গা পুজো আসছে, তাই ঘর ঝাড়াঝাড়ি শুরু হয়েছে। হঠাৎ করে একটা বই মাটিতে পড়ে যায়। ইস, এটা তো বিশুদার বই। কতদিন আগে পড়বার জন্য নিয়েছি, অথচ এখনো পর্যন্ত ফেরত দিয়ে আসা হয়নি। আজ বিকেলেই বইটা ফেরত দিয়ে আসতে হবে, না হলে আবার ভুলে যাবে। এ বাবা, 5টা বেজে গেল। মা, আমি আসছি বিশুদার বাড়ি থেকে, এই বলে বেরিয়ে পড়ি। বিশুদাদের বাড়ি কার্তিকদের বাড়ির লাগোয়া 4টে বাড়ির পরে। সেখানে পৌঁছে কার্তিক ডাক দিল, বিশুদা, ও বিশুদা, বাড়িতে আছো নাকি? বাড়ির ভেতর থেকে জিজ্ঞাসা করে, কে? আমি কার্তিক। ও কার্তিক, আয় আয়, ভেতরে আয়, বস এখানে। না গো, আর বসবো না। এই নাও তোমার ভূতের গল্পের বই। গল্পগুলো আমার সব পড়া হয়ে গেছে, তাই ফেরত দিতে এলাম। কিছু মনে করো না, ফেরত দিতে একটু দেরি হয়ে গেল। বিশুদা একটু হেসে বলে, প্রায় 6-7 মাসের মতো, তাই তো? কার্তিক একটু লজ্জিত হয়ে মাথা নিচু করে উত্তরে বলে, হ্যাঁ, ওই আর কি। তবে বেশ ভালো ভালো গল্প আছে বইতে। অবশ্য তোমার লেখা সব গল্পগুলোই খুব ভালোই হয়, তার মধ্যে ভূতের গল্পের বই আমার বিশেষ পছন্দের। তা সব কি কাল্পনিক, না কিছু বাস্তবের সাথেও মিল আছে? বাস্তবের সাথে মিল খোঁজার চেষ্টা করলেই মিল পাওয়া যাবে, আবার শুধু গল্প হিসেবে পড়লে সেটা গল্পই থেকে যাবে। তা পড়ুয়ার উপরই নির্ভর করে সে কি হিসেবে দেখতে চায়। না মানে, আমার বলার বক্তব্য হলো, তুমি নিজে এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছো যা গল্পের মাধ্যমে ব্যক্ত করেছো? বিশুদা উঠে গিয়ে তার বইয়ের আলমারি থেকে একটা বই নিয়ে এসে কার্তিককে বলে, এই নে ধর, এই বইয়ের পেজ নম্বর 36, অনন্ত ভিলা। এটা আমার জীবনে এমন এক ঘটনা যা আমি চাইলেও কোনোদিন ভুলতে পারবো না। কার্তিক জিজ্ঞাসা করে, তার মানে এটা তোমার জীবনের সত্যিকারের ঘটনা? উত্তরে বলে, জীবনে অনেক ঘটনাই ঘটে যা আমরা বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতে বাধ্য হই। ইতিমধ্যেই কারেন্ট চলে যায়। দূর বাবা, কারেন্টটাও এর মধ্যেই যেতে হলো। চাঁদে চন্দ্রযান-3 পৌঁছে গেল, অথচ আমাদের এই লোডশেডিং এখনো ঠিক হলো না। এই গরমের মধ্যে যতই ভাবি কারেন্ট যেন না যায়, ততই আরো বেশি করে চলে যায়, আর ভাল লাগে না। কবে যে এই ঘন ঘন লোডশেডিং এর সমস্যার সমাধান হবে? বিশুদা বলে, শুধু এই কারেন্ট যাওয়াতেই এত সমস্যা? তাহলে একবার ভাব, এই অন্ধকার পরিস্থিতির মধ্যে যদি অন্য কিছু অনুভব হয় তাহলে কেমন হবে? বিস্মিত হয়ে কার্তিক জানতে চায়, মানে? উত্তরে বলে, মানে অনেক কিছু, কিন্তু এখন থেকে মাথার উপর এত চাপ নেওয়ার দরকার নেই। আস্তে আস্তে সবই বুঝতে পারবি। চা খাবি নাকি?
হ্যাঁ, তা খেলে তো মন্দ হয়নি। আচ্ছা বিশুদা, বৌদি কোথায়? তাকে তো দেখছি না। তোর বৌদি দুদিনের জন্য বাপের বাড়ি গেছে, আমি একাই আছি। তবে যা কি করবি? উত্তরই জানাই। চিন্তা করিস না, আমি রান্না বান্না টুকিটাকি ভালোই জানি। আগে প্রায় একাই থাকতে হতো, তাই দুটো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই জানতে হয়েছে। তুমি তো বন দপ্তরের অফিসার ছিলে, সেখান থেকে গল্প সাহিত্যে প্রবেশ কিভাবে হলো? প্রবেশ হলো ঠিক বলবো না, এক প্রকার হঠাৎ বাধ্যই হয়েছে। মানে, মানেটা খুবই স্পষ্ট। আমাদের জীবনে কিছু এমন ঘটনা ঘটে যা অন্য কাউকে না জানানো অব্দি মানুষ শান্তি আসে। আমার ক্ষেত্রে জানাবার মতো কেউ ছিল না। তোর বৌদির সাথে বিয়ে হওয়ার আগে আমি একাই ছিলাম, বাধ্য হয়ে ডায়েরিতে লিখে রাখতাম। আর এখন এই ডায়েরি লেখাগুলি গল্প হয়ে প্রকাশিত হচ্ছে। তাহলে গল্প লেখায় প্রবেশ তোমার এখনকার নয়, অনেকদিন আগে থেকেই। হ্যাঁ, তা বলা যেতেই পারে। তা কোন ভিলার একটা গল্প বলবে বলছিলে, শুরু করো সেটা। দাঁড়া দাঁড়া, চাটা করে নিয়ে আসি আগে, তারপর না হয় চা খেতে খেতে এসব গল্প শোনা যায়। শুধু মুখে এসব গল্প ঠিক মতন বলা যায়। বেশ কিছুক্ষণ পর বিশুদা চা আর চানাচুর মুড়ি নিয়ে এলো। কার্তিক বলল, আরে বিশুদা, আবার মুড়ি কেন আনতে গেলে? শোন, চা আর মুড়ি খেতে খেতে গল্প শোনার মজাই আলাদা। এরপর এক চিমুট চা আর এক গাল মুড়ি খেতে খেতে বিশুদা গল্প বলতে শুরু করে। তখন আমার বয়স 25 কি 26 বছর। চাকুরি জীবনে সবে প্রবেশ। বাবাকে অনেককাল আগেই হারিয়েছি। তখন আমার সেরকম জ্ঞানও হয়নি। মা আমাকে অনেক কষ্ট করেই মানুষ করেছেন। যেহেতু আমার বাবা মা প্রেম করে বিবাহ করেছিলেন, তাই দুই পরিবারই এই বিবাহ মেনে নিতে পারেন। ফলস্বরূপ আমাদের সাথে কারোরই সম্পর্ক ছিল না। ছোটবেলা থেকে আমি আত্মীয় স্বজন কাউকেই দেখিনি। চাকুরি জীবনে প্রবেশ করার কিছুদিন পরেই আমার মাও মারা যান। এতদিন কষ্ট করার পর জীবনে একটু সুখের সময় এসেছিল, কিন্তু সেটাও আর তাকে ভোগ করতে হলো না। এই সংসারের মায়া ত্যাগ করে চলে গেলেন, আমাকে সম্পূর্ণ একা করে দিয়ে। আমার প্রথম পোস্টিং মণিপুর গ্রামের পাহাড়ি এলাকায় এক জঙ্গলে। সেই সময় আমাদের স্টাফ কোয়ার্টারগুলো একটু মেরামতির কাজ চলছিল, তাই থাকবার জন্য আমাকে একটা বাংলো দেওয়া হয়। নাম অনন্ত ভিলা। বাংলোটার নাম যেমন, বাংলোটাও ঠিক সেই রকমই, একেবারে অনন্ত। এই বিশাল বাড়িতে আমি একা। পাহাড়ি এলাকা, চারিদিকটা সবুজ জঙ্গলে ঘেরা। পাহাড়ের উচ্চতা থাকার কারণে মেঘগুলো গা ছুঁয়ে বের হয়। বেশিরভাগ সময় কুয়াশার চাদরে চারদিকটা ঢাকা থাকে। বেশ অন্যরকম পরিবেশ। সকাল থেকে নানা রকম পাখিদের ডাক, আর এই পরিবেশের অপরূপ সৌন্দর্য। মাঝে মধ্যে মনে হতো আমি স্বর্গেই বোধহয় বাস করছি। পাহাড়ি এলাকায় একটু মেঘ জমলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তবে সকাল থেকে পরিবেশটা স্বর্গতুল্য মনে হলেও রাতে ততটাই ভয়ঙ্কর। চারিদিক অন্ধকার, তার মধ্যে এত বড় বাড়ি, ঠিক যেন বিপরীত জগৎ। ওই ফাঁকা বাড়িটার মধ্যে একা থাকতে মন কেমন করছিল। বারবার মনে হচ্ছিল মা যদি থাকতেন খুব ভালো হতো।
কিন্তু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, তাই মন খারাপ করলেও সেটা মেনে নিতে হয়। সকাল থেকে একটা কাজের লোক বাড়িতে থাকতো। সে রান্না বান্না করে ঘর পরিষ্কার করে সন্ধ্যার মধ্যে এখান থেকে বিদায় নিত। প্রথম দুদিন আমার নাইট শিফট ডিউটি থাকলেও তৃতীয় দিন আমার সকালে ডিউটি পড়েছিল। ফলত সেই রাতে আমাকে বাংলোতে একাই কাটাতে হবে। এই কথা ভেবেই আমার মনের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠেছিল। যতই হোক, এক অচেনা জায়গা, তার মধ্যে একটা এত বড় বাড়ি, কিন্তু উপায় তো আর কিছুই নেই, থাকতে তো হবেই। সেদিন বাংরু, মানে আমার সেই কাজের লোক, তাকে আমি আমার সাথে রাতে থাকার কথা বলেছিলাম, কিন্তু ও কোনোভাবেই রাজি হলো না। আমি বেশি টাকা দেব বলা সত্ত্বেও রাজি হলো না। ওর চোখ মুখ দেখে মনে হলো কিছু একটা ভয়ের আশঙ্কাতে ওখান থেকে চলে যেতে চাইছে। আমিও আর তাকে বেশি জোর করলাম না, কেননা অভ্যাস তো আমাকেও করতে হবে। আর সেই রাতে শুরু হলো বিপদের সূত্রপাত। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তখন মাঝরাত। হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে, আর সেই নিঃশ্বাসের ঠান্ডা বাতাসটা আমার গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। ভয়ের মধ্যে চোখ খুলতে খুব একটা সাহস পেলাম না আমি। সারা রাত ধরে যেন ওই ঠান্ডা নিঃশ্বাস আমার শরীরে পড়তে থাকে। একসময় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সূর্যের প্রথম আলো জানালা ভেদ করে আমার মুখের মধ্যে পড়তেই ধীরে ধীরে চোখ খুলি। দেখি কেউ কোথাও নেই। পরে ভাবলাম মনের ভুল হবে বোধহয়। এরপর দ্বিতীয় রাত্রি একইভাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি, কিন্তু সেদিন আগের দিনের কথা ভেবে আর ঘুম আসছিল না। অনেক রাত্রি অবধি জেগেছিলাম। এরপর ঘড়িতে সময় ঠিক 12টা। হঠাৎ এক শব্দ শুনতে পাই। মনে হচ্ছে কেউ যেন ঘরের মধ্যে চলাফেরা করছে। ঠিক তখনই রান্নাঘরে বাসন পড়ার শব্দে ভয়ে চমকে যায়। ভাবলাম এত রাতে কেউ একা আছে ভেবে ঢুকে পড়েনি তো বাড়িতে। লাইটের সুইচগুলো অন করতেই দেখি লাইটগুলো জ্বলছে না। বুঝতে পারি কারেন্ট নেই। তখনকার দিনে এত ভালো ফোন ছিল না, তাই এখানে ওখানে হাত বুলিয়ে কোনো রকমে একটা টর্চ লাইট পাই। টর্চ জ্বালাতেই দেখি আলোর জোর নেই, একেবারে ক্ষীণ, জ্বলা না জ্বলার সমান। তাও এটা নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। পৌঁছে দেখি ওখানে কোথাও কিছু নেই। এরপর সব ঘরে টর্চের আলোয় এদিক ওদিক দেখতে থাকি। হঠাৎ টর্চের আলো এমন এক জায়গায় পড়ে, মনে হলো একটা কালো অবয়ব ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমি ভয়ে আঁতকে উঠি। ওটা কি জন্তু নাকি অন্য কিছু? ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। কাঁপা কাঁপা হাত নিয়ে আমি টর্চের আলো ওই দিকে আবার ফেলতেই টর্চটা দপদপ করতে করতে শেষে বন্ধ হয়ে যায়।
তারপর কি হলো? তারপর দুবার ঝাঁকুনি দিয়ে জ্বালানোর চেষ্টা করি, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বাইরে রীতিমতো মেঘ করে বৃষ্টি হতে শুরু হয়েছে। হঠাৎ এক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানিতে গোটা ঘর আলোকিত হয়ে যায়। আর সেই মুহূর্তে যা দেখলাম তা জীবনে কোনোদিন ভুলবার নয়। কি দেখলে বিশুদা? দেখলাম একটা কালো ছায়ামূর্তি আমার ঠিক সম্মুখেই দাঁড়িয়ে আছে। দূরত্ব ঠিক 1 হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। আমি ভয়ে 2 পা পিছিয়ে যাই। তার চুলগুলো অস্বাভাবিক লম্বা, হাত পা গুলো সাধারণ মানুষের থেকে অনেকখানি লম্বা, চোখ থেকে একটা নীলচে আভা বেরিয়ে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না এ কোনো মানুষ বা জন্তু নয়। নিমেষের মধ্যে এক লাফে রান্নাঘরের জানালা দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। আমি ভয়ে ওখানেই জ্ঞান হারাই। সকালবেলায় বাংলো অনেক ডাক দেওয়ার পরও ভেতর থেকে কোনো উত্তর না এলে চাবি খুলে ভেতরে ঢোকে। ওর কাছে বাড়ির একটা চাবি রাখাই থাকতো, যাতে আমি না থাকলেও ঘর দোর পরিষ্কার করে যেতে পারে। ভেতরে ঢুকে দেখে আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি। তখন চোখে মুখে জল ছিটিয়ে ওই আমার জ্ঞান ফেরায়। তারপরেও কি তুমি ওই বাংলোতেই ছিলে? না, তারপর আর আমাকে ওই বাংলোতে থাকতে হয়নি। তখন আমাদের স্টাফ কোয়ার্টার মেরামতি কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ওখানে আমি 2 বছর চাকরি জীবন কাটিয়েছি। বেশ কিছুদিন রাতে আমার ঘুম হয়নি। রাত্রি হলেই যেন আমার ওই ঘটনা চোখের সামনে ভাসতো। সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যায়। পরে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারি ওই বাংলোতে নাকি কোনো অশরীরীর বাস আছে। এর আগে যতজন ওই বাড়িতে থাকতে গেছে তারা নাকি সবাই আমার মতনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। তবে ওই অশরীরী কারোর কোনো ক্ষতি না করলেও তাকে দেখাটা ক্ষতির থেকে কোনো অংশে কম নয়। রীতিমধ্যে কারেন্ট এসেছে। ঘড়িতে তখন প্রায় রাত 9টা। কার্তিক বলে, অনেক দেরি হয়ে গেছে বিশুদা, আবার অন্য সময় এসে তোমার অন্য অভিজ্ঞতার গল্প শুনবো। আজকের মতন উঠি তবে। বিশুদা একটু হেসে উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়।